একটা হিরো টাইপ ছেলে একদিন একটা মেয়ের পোশাক দেখে প্রেমে পড়ে যায়। ঠিক পোশাক দেখেও নয়, তার হাতের স্পর্শ পেয়ে প্রেমে পড়ে যায়। কারণ মেয়েটার হাতের স্পর্শতে ছেলেটার শরীরে ইলেকট্রিক শক লেগেছিল। ছেলেটা বুঝে উঠতে পারছিল না যে মেয়েটার মধ্যে এমন স্পেশাল কি ছিল, কারণ অন্য কোনো মেয়ের ক্ষেত্রে তার সাথে এমনটা ঘটেনি। এদিকে সে মেয়েটার চেহারাও কখনো দেখেনি, তবুও সে মেয়েটার জন্য পাগল। কি এমন স্পেশাল ছিল তার মধ্যে? এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? সেটাই জানবো আমাদের আজকের এই গল্পে। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2009 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ সাউথ ইন্ডিয়ান মুভি মাগধীরা, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স এবং এক্সাইটমেন্ট আপনার মাথা ঘুরিয়ে দিবে। গাইজ, সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আরাফাত আছি আপনাদের সাথে। তাহলে আর কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। গল্পের শুরুটা হয় উদয়গড় রাজ্যকে দেখিয়ে। একদিন অন্য এক রাজ্যের রাজা শের খানের নজর পড়ে উদয়গড়ের উপর, আর তার যে রাজ্যের উপর নজর পড়ত সেটা সে হাসিল করেই ছাড়ত। তাই সে তার সেনাপতিকে নির্দেশ দেয় যে 1 সপ্তাহের মধ্যে যেন তার রাজ্যের পতাকা উদয়গড়ে উঠতে দেখা যায়। সেনাপতি সেটা শুনে এক্সাইটমেন্টে বলে ওঠে, 1 সপ্তাহ কেন, আপনি বললে আজই আমাদের পতাকা সেখানে দেখা যাবে। তখন মন্ত্রী এসে বলে, এটা এতটা সহজ নয়। উদয়গড় রাজ্য কখনো কারো কাছে হারেনি, কারণ কাল ভৌরব নামের এক সাহসী যোদ্ধা ওই রাজ্যের সুরক্ষা দেয়। আর তাদের গোষ্ঠীর সুনাম আছে যে তারা 100 জনকে না মেরে নিজে মরে না। কথাটা শেরখানের হাস্যকর লাগে, কারণ যদি কালভৈরবকে আগে অ্যাটাক করা হয় তাহলে তো সে কোনোভাবেই 100 জনকে মারতে পারবে না। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেখানে সেনাপতি সত্যিই ভৈরবের সাথে যুদ্ধ শুরু করেছে। ভৈরব খুব সাহসিকতার সাথে লড়াই করতে থাকে, একে একে সবাইকে মারতে থাকে। এর মাঝেই শেরখান এসে তাকে বলে, তুমি নাকি 100 জনকে না মেরে মরো না, আমিও দেখব তুমি কিভাবে পারো। এই কথা শুনে ভৈরব ভীষণ রেগে যায়। সে একের পর এক সৈন্যদের মারতেই থাকে, আর শেরখান সেগুলো গুনতে থাকে। এরই মাঝে অনেকগুলো তীর মারা হয় তাকে। ভৈরবের শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু তবুও সে হার মানে না। দেখতে দেখতে ভৈরব 100 জনকে মেরে ফেলে। এটা দেখে শেরখান যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। সে ভৈরবের সাহসিকতার ফ্যান হয়ে যায়। এরপর তার সব সৈন্যসহ ভৈরবের কাছে আত্মসমর্পণ করে। ভৈরব তার রাজ্যের রাজকন্যা মৈত্রাকে ভীষণ ভালোবাসত। মৈত্রাও তাকে অনেক ভালোবাসত। তবে মৈত্রা তাকে বারবার ভালোবাসার কথা বললেও ভৈরব কখনো সেটা স্বীকার করতে পারেনি, কারণ যত যাই হোক না কেন সে তো একজন গোলাম। সেদিন শের খানের সৈন্যের সাথে যুদ্ধ শেষে আমরা দেখতে পাই মৈত্রা আহত অবস্থায় ভৈরবকে ডাকছে। সে হাতটা বাড়িয়ে ভৈরবকে বলে, তুমি কোনোদিন নিজের ভালোবাসা প্রকাশ করোনি, জীবনের এই শেষ সময়টাতে আমার হাতটা ধরো। সেটা শুনে ভৈরব তার ভালোবাসা স্বীকার করে নেয়। আর তারপর যখন সে মৈত্রার হাতটা ধরতেই যাবে, তখনই মৈত্রা পাহাড়ের চূড়া থেকে পিছলে নিচে পড়ে যায়। সেটা দেখে ভৈরবও পাহাড় থেকে ঝাঁপ দেয়। তখনও সে মৈত্রের হাত ধরার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু দুর্বশত পারে না। এমন একজন মহান বীরকে জীবন দিতে দেখে শেরখান ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। সে ভৈরবের কবচটা নিয়ে দাহ করে দেয় আর বলে, তোমার মতো বীর মরতে পারে না, তুমি কোনো না কোনো দিন ঠিক ফিরে আসবে। এরপর 400 বছর পার হয়ে যায়। তখন আমরা শিব নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা হুবহু ভৈরবের মতোই দেখতে। সে বাইক রেসিং করে টাকা কামাতো। সেদিনও সে সবাইকে অবাক করে দিয়ে 20 ফুটেরও বেশি উচ্চতায় বাইক নিয়ে জাম্প করে। এরপর তার বেটে লাগানো টাকা নিয়ে তার বন্ধু হর্সের সাথে পরদিন ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে বাস স্টপে সাদা ড্রেস পরা একটা মেয়ে অটোর জন্য অপেক্ষা করছিল। মেয়েটা যখন হাত বাড়িয়ে অটো ডাকার চেষ্টা করছিল, তখনই হঠাৎ শিবের হাতের সাথে মেয়েটার হাতের ছোঁয়া লাগে, আর তৎক্ষণাৎ শিবের হাতে ইলেকট্রিক শক লাগে। সে বুঝে উঠতে পারছিল না যে ওই মেয়েটাকে ছোঁয়ার কারণে তার সাথে এমন কেন হলো। তাই সে হর্সকে অটোর ভেতর রেখেই বাস স্টপে দৌড়ে যায় মেয়েটাকে খোঁজার জন্য। ততক্ষণে সেই সাদা ড্রেস পরা মেয়েটা একটা কালো রঙের রেইনকোট পরে নিয়েছিল, তাই শিব তাকে চিনতে পারে না। সে বাস স্টপে গিয়ে পাগলের মতো মেয়েটাকে খুঁজতে শুরু করে। সেটা দেখে ওই সাদা ড্রেস পরা মেয়েটা তাকে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে খুঁজছো? তখন শিব বলে, এখানে সাদা ড্রেস পরা একটা মেয়ে ছিল, তাকেই খুঁজছি। সেটা শুনে মেয়েটার মনে একটু সন্দেহ তৈরি হয়। তাই সে শিবকে বলে, সে আমার বন্ধু, তাকে কেন খুঁজছো? তখন শিব তার কাছে ওই মেয়েটার নাম জানতে চায়। মেয়েটা বলে তার নাম ইন্দু, কিন্তু সে স্বীকার করে না যে ইন্দু আসলে সে নিজেই। শিব যখন জানতে পারে ওই মেয়েটা ইন্দুর বান্ধবী, তখন সে ইন্দুর সাথে দেখা করার জন্য তাকে একটা মিথ্যা গল্প শোনায়। সে বলে যে ইন্দু আর শিব ছোটবেলা থেকেই দুজন দুজনকে অনেক ভালোবাসত, কিন্তু ইন্দুর হিটলার বাবা তাকে জোর করে অন্য শহরে নিয়ে গেছে। তারপর আর শিব তাকে খুঁজে পায়নি। গল্পটা শুনে ইন্দুর হাসি পায়, কিন্তু সে সেটা প্রকাশ করে না। উল্টো বলে, আমি তোমাকে ইন্দুর বাড়ি দেখিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে দেখা করে নাও। এটা শুনে শিব খুশি হয়ে ইন্দুকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে হর্সকে অটোওয়ালা টাকা না দেওয়ার জন্য আটকে রাখে। এদিকে ইন্দু নিজের বাড়িতে ঢুকে শিবকে অন্য একটা বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়। সেই বাড়িতে যে মহিলা থাকতো তার নামও ইন্দু, তবে সে বিবাহিত।
সেখানে গিয়ে গেট নক করতেই তার স্বামী দরজাটা খুলে মনে করে যে শিব হয়তো তার ওয়াইফের সাথে ফ্লার্টিং করতে এসেছে। তখন শিব তাকে বলে, আমি আপনার বউকে না, আপনার মেয়েকে ভালোবাসি। সেটা শুনে লোকটা বলে ওঠে, আমার তো কোনো মেয়েই নেই। তখন শিব বলে, কি জানি, আপনার হয়তো আগের বউয়ের থাকবে, যেটা আপনি স্বীকার করছেন না। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। তবে এই কথাটা ওই লোকের বউ শুনে ফেলে আর দ্বিতীয় বিয়ে করার অপরাধে লোকটার সাথে ঝগড়া শুরু করে দেয়। এদিকে শিব ইন্দুকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে ভুল অ্যাড্রেস দিয়েছো কেন? তখন ইন্দু রেগে গিয়ে বলে, ভুল অ্যাড্রেস দেবো না তো কি করব? তুমি যদি ওকে মারার হুমকি দিতে, ওর কোনো ক্ষতি করতে। শিব বলে, আমি এসব কিছুই করতাম না, আমি শুধু ইন্দুর সাথে একটা বার দেখা করতে চাই। তখন ইন্দু তাকে বলে, ঠিক আছে, কালকে আমি ওকে রেস্টুরেন্টে নিয়ে আসবো, তবে অনেক বড় ট্রিট দিতে হবে আমাকে। শিব তাতে রাজি হয়ে যায়। পরদিন ইন্দু তার কয়েকজন বান্ধবীকে নিয়ে সেই রেস্টুরেন্টে যায়। এতগুলো মেয়েকে দেখে হর্ষ বলে ওঠে, এত মেয়ের মধ্যে তোমার ইন্দুকে কিভাবে চিনবে? তখন শিব তাদের দিকে এগিয়ে যায়। ইন্দুও তাকে দেখে এগিয়ে হ্যান্ডশেক করতে আসে, কিন্তু শিব তাকে টাচ করে না, কারণ সে ইন্দু নয়। এরপর সে একে একে সবগুলো মেয়ের সাথে হ্যান্ডশেক করে, কিন্তু কারো ছোঁয়াতেই তার আগের মতো ফিল হয় না। তখন শিব ইন্দুকে গিয়ে জিজ্ঞেস করে, ইন্দু কেন আসেনি? তখন ইন্দু বলে, ইন্দু একটু ব্যস্ত আছে, পরে আসবে। এরপর তারা সবগুলো বান্ধবী গিয়ে খাবারের উপর হামলা করে। সেটা দেখে হর্ষ তাকে বোঝায়, দেখো, ওই মেয়েগুলো ইন্দুর নাম নিয়ে তোমার কাছ থেকে টাকা খসাচ্ছে। এরই মাঝে সেখানে ইন্দু চলে আসে, আর হর্ষের কথা শুনে সে ভীষণ রেগে যায়। তখন শিব ইন্দুকে বোঝানোর জন্য উল্টো হর্ষের গালে চড় মেরে দেয়। যদিও সেটা মজা ছিল, হর্ষ কোনোভাবেই বুঝতে পারছিল না একটা মেয়ের স্পর্শে কিভাবে মানুষের শরীরে ইলেকট্রিক শক লাগতে পারে, আর এটা নিয়ে এত মাতামাতি করারই বাকি আছে। সে শিবকেও বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিব কোনো কথাই মানতে চায় না। যাই হোক, অনেকটা সময় পার হয়ে যায়। ইন্দুর বান্ধবীরা সবাই চলে যায়, তবুও শিব ইন্দুর জন্য অপেক্ষা করতেই থাকে। তখন ইন্দু তার কাছে গিয়ে বলে যে তাদের এখন বাড়ি ফিরে যাওয়া উচিত, কিন্তু শিব তাতে রাজি হয় না, কারণ ইন্দু এসে যদি তাকে না পায় তাহলে হয়তো সে কষ্ট পেতে পারে। বিষয়টা ইন্দুর কাছেও বেশ ভালো লাগে। কেউ শুধুমাত্র মানুষের পোশাক দেখে তার জন্য এতটা পাগল হতে পারে, এটা ইন্দুর জানা ছিল না। তখন সে শিবকে বলে, আমার ইন্দুর সাথে কথা হয়েছে, ও আজ আসতে পারবে না, কালকে পার্কে দেখা করবে। এরপর তারা দুজনেই বাড়ি ফিরে যায়। এদিকে ইন্দুর বাবা একজন উকিলের সাথে গিয়ে দেখা করে। মূলত উদয়গড়ের রাজপ্রাসাদের উত্তরাধিকারী ছিল ইন্দুর বাবা। বহু বছর ধরে তাদের মহল তার বন্ধু দখল করে রেখেছে। সে অনেক চেষ্টা করেও ওই মহলটা উদ্ধার করতে পারেনি। তাই উকিল তাকে আশ্বস্ত করে যে সে যেভাবেই হোক ইন্দুর বাবাকে তার মহলটা ফিরিয়ে দিবে। সেই কথা অনুসারে ওই উকিল পরদিনই ইন্দুর বাবার বন্ধুর নামে কেস ফাইল করে। এটা জানার পর ইন্দুর বাবার সেই বন্ধু ভীষণ টেনশনে পড়ে যায়। তখন তার ছেলে রঘুবীর উকিলকে ধরে এনে নির্মমভাবে খুন করে। কিন্তু সে শুধু উকিলকেই খুন করেই শান্ত হয় না, এবার সে ইন্দুর বাবাকে মারার জন্য বেরিয়ে পড়ে, কারণ ইন্দুর বাবাকে মেরে ফেললে তাদের প্রপার্টির ভাগ আর কেউ চাইবে না। সেখানে গিয়ে সে বাড়ির বাইরে ইন্দুকে দেখতে পায়। ইন্দু কয়েকটা বাচ্চাদেরকে রাস্তার পাশের গাছ থেকে ফুল পেড়ে দিচ্ছিল। ইন্দুর সৌন্দর্য দেখে রঘু পাগল হয়ে যায়। সে ইন্দুকে পাওয়ার জিদ ধরে বসে। তখন তার বাবা তাকে বলে, সমস্যা কি, ওর বাবাকে মেরে তারপর এক রাত ওই মেয়ের সাথে কাটিও। কিন্তু রঘু এক রাত নয়, আজীবনের জন্য ইন্দুকে পেতে চায়। তখন তার বাবা তাকে বলে যে সে বেঁচে থাকতে ইন্দুর বাবা কখনোই রাজি হবে না। তাই রঘু তৎক্ষণাৎ তার বাবাকে মেরে ফেলে। এরপর সে ইন্দুর বাবার সামনে গিয়ে কান্না জুড়ে দেয়। সে তাকে মহল ফিরিয়ে দেওয়ার ওয়াদাও করে। ইন্দুর বাবার সামনে সে এমন ভাব করে যেন সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এদিকে মহল ফিরে পাওয়ার কথাটা শুনে ইন্দুর বাবা ভীষণ খুশি হয়। অন্যদিকে ইন্দু শিবের সাথে দেখা করতে যাওয়ার সময় রাস্তায় কয়েকটা বখাটে ছেলে তাকে বিরক্ত করে, তাকে আজে বাজে কথা বলতে শুরু করে। ইন্দু কোনো মতে তাদের থেকে ছাড়া পেয়ে শিবকে গিয়ে বিষয়টা জানায়। তখন সে বলে, এসব নিয়ে বেশি ভাবার দরকার নেই, এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বের করে দেবে। এরপর যখন সে ইন্দুর ব্যাপারে জানতে চায়, তখন ইন্দু বলে ইন্দু আর কখনো আসবে না, কারণ ওই ছেলেগুলো ইন্দুর সাথেও খারাপ আচরণ করেছে। সেটা শুনে সে গিয়ে ওই ছেলেগুলোকে মারতে শুরু করে। সেটা দেখে ইন্দু ইমপ্রেস হয়ে যায়। সেও মনে হয় শিবকে ভালোবাসতে শুরু করে দেয়। তবে সে কখনো স্বীকার করে না যে সে নিজেই ইন্দু। সে শিবকে সারাদিন এখান থেকে সেখানে ইন্দুর খোঁজে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। দিন শেষে খুশি মনে বাড়ি ফিরতেই তার বাবা রঘুর সাথে তাকে পরিচয় করিয়ে দেয়, আর তাকে জানায় যে রঘু তার প্রপার্টি ফিরিয়ে দিতে এসেছে। ইন্দু তার বাবাকে খুশি দেখে নিজেও ভীষণ খুশি হয়, আর রঘুকে ধন্যবাদ জানায়। এরপর রঘু তাদের সবাইকে উদয়পুরের প্রাসাদে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এতে ইন্দুর বাবা রাজি হলেও ইন্দু রাজি হয় না। সে জানায় যে কালকে থেকে তার পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শেষ হলে সে উদয়পুরে যাবে। তবে ইন্দুর এক্সপ্রেশন থেকে রঘুর মনে সন্দেহ তৈরি হয়, তাই সেই ইন্দুর পেছনে তার লোক লাগিয়ে দেয়। সেই রাতে ইন্দু যখন ঘুমিয়েছিল তখন রঘু লুকিয়ে লুকিয়ে তার রুমে ঢুকে ইন্দুকে স্পর্শ করার ট্রাই করে।
এমন সময় হঠাৎ ভৈরবের চেহারা তার সামনে ভেসে ওঠে। সে কল্পনা করে যে ভৈরব তার গলা কেটে ফেলছে। এটা দেখা মাত্রই সে ভয়ে ছিটকে দূরে পড়ে যায়। কিন্তু ভৈরবের সাথে রঘুর কি সম্পর্ক সেটা আমরা পরে জানতে পারবো। তবে রঘু ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সে একদমই বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। এরই মাঝে তার এক আগোরার কথা মনে পড়ে। আগোরা তাদেরকে বলে যারা যুগের পর যুগ নির্জনে থেকে ঈশ্বরের প্রার্থনা করে তাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি থাকে। শিব এমন একজন আগোরাকে চিনত, তাই সে দ্রুত তার কাছে চলে যায়। সেখানে গিয়ে সে আগোরাকে বলে, আমি যখন ইন্দুর কাছে যাওয়ার চেষ্টা করলাম তখনই স্বপ্ন দেখলাম কেউ একজন আমার গলা কেটে দিচ্ছে। এমনটা কেন হলো? কে আমাকে ইন্দুর থেকে দূরে রাখার চেষ্টা করছে? আমার উত্তর চাই। তখন আগোরা একটা জ্বলতে থাকা অগ্নিকুণ্ডের সামনে গিয়ে বসে। এরপর সে কিছু মন্ত্র পড়ে ওই আগুনে কিছু একটা ছুঁড়ে ফেলে। তখন সেই আগুনের ভেতরে কিছু ছবি ভেসে ওঠে, তবে সেটা শুধুমাত্র আগোরাই দেখতে পাচ্ছিল। সেসব দেখে আগোরা পুরো বিষয়টা বুঝতে পারে। এরপর সে রঘুকে বলে, এটা আজকের ঘটনা নয়, 400 বছর আগের ঘটনা, আর সেটা আজও তোমাকে তাড়া করে বেড়াচ্ছে, কারণ হয়তো ওই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। সেটা শুনে রঘু ভীষণ অবাক হয়। আগোরা তাকে এটাও জানায় যে 400 বছর আগে সে উদয়গড়ের সেনাপতি ছিল, তার পুনর্জন্ম হয়েছে। সে রঘুকে অতীতের সব কথা খুলে বলে। সেটা শুনে রঘুর বন্ধু বলে ওঠে, আধুনিক যুগেও মানুষ পুনর্জন্মে বিশ্বাস করে? ভাবলেও হাসি পায়। সেটা শুনে আগোরা রেগে গিয়ে বলে, তুমি মূর্খ, তাই এমন কথা বলছো। এরপর সে পুরনো একটা বই দেখিয়ে রঘুকে বলে, এখানে উদয়গড়ের 400 বছর আগের ইতিহাস লেখা আছে। সেখানে সে রাজকুমারী মৈত্রার ছবিটা দেখায়। তাকে দেখতে হুবহু ইন্দুর মতো। তখন আগোরা বলে, পুনর্জন্মে এই রাজকুমারীকে হাসিল করতে গিয়ে তোমাকে মরতে হয়েছে। তোমার সেই ইচ্ছা অপূর্ণ থেকে গিয়েছিল, সেই ইচ্ছা পূরণের জন্য তোমার পুনর্জন্ম হয়েছে। তাই তুমি ওই মেয়েকে পাওয়ার জন্য এমন পাগল হয়ে গেছো। তবে শুধু তুমিই নয়, আরও একজন আছে যে কিনা রাজকুমারী মৈত্রার প্রেমে পাগল ছিল, আর সেও পুনর্জন্ম নিয়েছে। ওই লোকটাকে না মারা পর্যন্ত তুমি ইন্দুর কাছে যেতে পারবে না। তাই তুমি যদি তোমার ভালোবাসাকে পেতে চাও তাহলে তোমাকে আগে ওই লোককে মারতে হবে। আগোরা ওই বইটাতে সেই লোকের ছবিও দেখায়, যেটা কিনেছিল কাল ভৈরবের। তবে বইটা অনেক পুরনো হওয়ায় ভৈরবের চেহারার কিছুটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল। তারপরও যতটুকু বোঝা যাচ্ছিল তার উপর ভিত্তি করে রঘু বলে, আমি একে কখনোই দেখিনি, আমি একে কিভাবে চিনব? তখনও আগোরা বলে, তুমি যে মেয়েকে পেতে চাচ্ছ তার কারণেই তোমাদের দেখা হবে, আর যেদিন তোমাদের দেখা হবে তখন প্রকৃতি তোমাকে ওই লোকটাকে চিনতে সাহায্য করবে। রঘু তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে? তখন আগোরা বলে, সে যখন তোমার সামনে আসবে তখন পশু পাখিরা অশান্ত হয়ে এদিক সেদিক ছুটতে শুরু করবে, আকাশের সূর্যটা কালচে হয়ে যাবে। কথাগুলো শুনে রঘু চমকে ওঠে। এরপর সেই কথা অনুসারে কাল ভৈরবকে খুঁজতে শুরু করে সে। এদিকে শিব আর হর্স একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। তাদের সামনেই পুলিশরা তাদের ঘোড়াগুলোকে ট্রেনিং করাচ্ছিল। সেটা দেখে হর্স বলে, আমি যদি এই ঘোড়াগুলো নিয়ে চালাতে পারতাম তাহলে সব মেয়েরা আমাকে দেখে ইমপ্রেস হয়ে যেত। সেটা শুনে শিব বলে, তোমার দ্বারা কোনোভাবেই মেয়ে পটানো সম্ভব না, তাই এসব ঘোড়া টোড়ার চিন্তা বাদ দাও। আসলে শিব ঘোড়া মোটেও পছন্দ করতো না। ঘোড়ায় চড়তে তার খুব ভয় লাগতো, তাই সে সবসময় ঘোড়া অ্যাভয়েড করে চলতো। এসব নিয়ে কথা বলতে বলতেই সেখানে রঘু তার লোকজন নিয়ে হাজির হয়। রঘুর লোকেরা তাকে জানায়, ইন্দু যে ছেলেটার সাথে ঘোরাফেরা করে সে এখানেই কোথাও আছে, আর তার নাম শিব। তখন রঘু তার লোকদের পুরো এরিয়াতে ছড়িয়ে পড়তে বলে, আর যাদের নাম শিব তাদের সবাইকে দৌড়ে আনতে বলে। এরপর রঘু ঘুরতে ঘুরতে শিবের সামনে গিয়ে পড়ে, কিন্তু সে যেহেতু শিবকে কখনো দেখেনি তাই তাকে কেউ চিনতে পারে না। সেখানে শিব তাকে ডেকে নিয়ে তাদের টেবিলে বসায়, আর তার এমন অদ্ভুত রাজকীয় পোশাক দেখে জিজ্ঞাসা করে, তুমি কোন ড্রামা কোম্পানি থেকে এসেছ? সেটা শুনে রঘু বিরক্ত হয় ঠিকই, কিন্তু তার মাথায় তখন শুধুমাত্র শিবের কথাই চলছিল, তাই সে কোনো রকম রিয়েক্ট করে না। তখন শিব আর হর্স মিলে রঘুবীরের পোশাক নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। তবুও রঘুবীর তাদের কিছুই বলে না। সে শুধু আশেপাশে তাকিয়ে শিবকে খুঁজে বেড়াচ্ছিল। সে শিবের কাছেও তার নাম জানতে চায়, কিন্তু শিব মজা করে বলে তার নাম বিগ বি, আর রঘু সেটাকেই সত্যি মনে করে নেয়। এরই মাঝে তার একজন লোক ইন্দুর ফোন কলের লিস্ট বের করে নিয়ে আসে, আর রঘুকে একটা নাম্বার দেখিয়ে বলে, এই নাম্বারে ইন্দু সব থেকে বেশিবার কথা বলেছে। সেটা দেখা মাত্রই রঘু সেই নাম্বারে ফোন করে। সেটা ছিল শিবের নাম্বার, কিন্তু ঘটনাক্রমে ঠিক সেই সময় শিবের ফোনে ইন্দুর কল আসে। শিব যেহেতু তখন ইন্দুর সাথে কথা বলছিল তাই রঘুর ফোনটা কানেক্ট হয় না। ইন্দুর সাথে কথা শেষ হলে শিব ভুলবশত তার ফোনটা টেবিলের উপর রেখেই চলে যায়। তখন রঘু ফোন করে জানতে পারে যে ওই ছেলেটাই শিব ছিল। তবে তখন তার বন্ধু তাকে বলে, হয়তো আগোরা যার কথা বলেছিল এটা সেই ছেলে নয়, কারণ সে যেমনটা বলেছিল তার কিছুই তো হয়নি। না পশু পাখির মধ্যে হুলস্থুল শুরু হয়েছে, না আকাশ কালো হয়েছে। তবে রঘু এসব কথার তোয়াক্কা করে না। সে বলে, ইন্দুর কাছে যে যাওয়ার চেষ্টা করবে আমি তাকেই মেরে ফেলবো।
তবে যখন তারা সামনাসামনি এসেছিল তখন আসলেই পশু পাখিদের মধ্যে হুলস্থুল শুরু হয়েছিল। আকাশটা কিছু সময়ের জন্য কালচে হয়েছিল, কিন্তু রঘুর মাথায় তখন যেহেতু শিবের কথা ঘুরপাক খাচ্ছিল তাই সে বিষয়টা লক্ষ্য করেনি। আর শিব তো এই ব্যাপারে কিছুই জানতো না। যাই হোক, রঘু তখন দূরে শিবকে দেখতে পায় আর একটা রড খুলে নিয়ে তাকে মারার জন্য তার দিকে ছুটে যায়। কিন্তু ঘটনাক্রমে সেই রডটা গিয়ে পড়ে ট্রান্সমিটার বক্সের উপর। তখন সেখানে স্পার্ক শুরু হয় আর সেটা দেখে ভয়ে সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। ওই হাঙ্গামার ভেতর রঘু আর শিবকে খুঁজে পায় না। এদিকে শিব বুঝে উঠতে পারছিল না যে সে ওই হাঙ্গামা থেকে কিভাবে বেরোবে। ঠিক সেই সময় ইন্দু বাসে করে পরীক্ষা দিতে যাচ্ছিল আর তার পরনে ছিল সেই সাদা ড্রেসটাই। ঘটনাক্রমে আরও একবার ইন্দুর হাতের সাথে শিবের হাতের টাচ লাগে আর এবারও শিবের গায়ে ইলেকট্রিক শক লাগে। তখন শিব পেছনে তাকিয়ে দেখে বাসের জানালার বাইরের সাদা ওনা উঠছে। সেটা দেখেই সে বুঝে যায় যে ওই মেয়েটাই তার ইন্দু। তাই সে মেয়েটাকে ধরার চেষ্টা করে, কিন্তু বাস তখন রানিং অবস্থায় ছিল আর আশেপাশে ফলো করার মতো কোনো বাইকও ছিল না। এরই মাঝে সে দেখে পুলিশের একটা গোড়া তার দিকে দৌড়ে আসছে। গোড়াটা দেখে শিবের মধ্যে অদ্ভুত একটা কনফিডেন্স কাজ করে। সে দ্রুত গোড়ার উপর উঠে বাসটাকে ফলো করতে শুরু করে। এরই মাঝে ইন্দুর ওড়নাটা উড়ে শিবের মুখে এসে পড়ে, কিন্তু তখন জানালা দিয়ে মুখ বের করে শিবের কাছে তার ওড়নাটা চাইতে থাকে। যেহেতু শিবের মুখটা ওড়নায় ঢাকা ছিল তাই ইন্দু তাকে চিনতে পারে না। তবে শিব এটা জেনে যায় যে এতদিন যে মেয়ের সাথে সে ঘুরে বেড়াচ্ছিল সেই তার ইন্দু। তাই সে ওড়নাটা পেঁচিয়ে নিজের কাছেই রেখে দেয় আর সবার সামনে ইন্দুকে একটা ফ্লাইং কিস দেয়। শিবের নজর তখন শুধুমাত্র ইন্দুর দিকেই ছিল। সেটা দেখে ইন্দু রেগে গিয়ে বলে, সামনের দিকে তাকিয়ে ঘোড়া চালাও, মরার ইচ্ছা আছে নাকি? তখন শিব বলে, তোমার প্রেমে এমনি মরে গেছি, সত্যি সত্যি মরে গেলে আর কি সমস্যা? তার কথা শুনে ইন্দু ভীষণ অবাক হয়। এরপর যখন ইন্দু এক্সাম হলে ঢুকতে যাবে তখন শিব সেখানে চলে আসে। তাকে দেখে ইন্দু বলে, এখন আমার পরীক্ষা আছে, আমি তোমাকে ইন্দুর কাছে নিয়ে যেতে পারবো না, পরীক্ষা শেষ হলে দেখা করো। সেটা শুনে শিব বলে, আরে তোমাকে আর ইন্দুকে খুঁজে দেওয়া লাগবে না, আমি তো তোমাকে এটাই জানাতে এসেছিলাম যে আমি ইন্দুর খোঁজ পেয়ে গেছি। সেটা শুনে ইন্দুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝে উঠতে পারছিল না যে শিব আবার কোন নতুন ইন্দুর খোঁজ পেয়েছে। এরপর ইন্দু যখন এক্সাম হলে ঢুকে তখন শিব হলের জানালার কাছে গিয়ে ইন্দুর সাথে ফোনে কথা বলার মিথ্যা অভিনয় করে। সে ফোনে ইন্দুর সাথে অনেক রোমান্টিক কথা বলতে থাকে আর সেটা শুনে আড়াল থেকে ইন্দু জ্বলে পুড়ে মরতে থাকে। শিব খুব ভালো করেই জানতো যে ইন্দু লুকিয়ে লুকিয়ে তার কথাগুলো শুনছে, তাই সে আরও রোমান্টিকভাবে কথা বলতে শুরু করে। এটা দেখে ইন্দুর গায়ে যেন আগুন ধরে যায় আর শিবের উপর ভীষণ রাগ হতে শুরু করে। এরপর শিব ফোনে এমনভাবে কথা বলে যে ইন্দু তার সাথে এখনই পার্কে দেখা করতে আসছে, আর তাই শিব আনন্দে লাফাতে লাফাতে ইন্দুর সাথে দেখা করতে বেরিয়ে যায়। এটা দেখে ইন্দু আর সহ্য করতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে সে পরীক্ষা না দিয়ে আগে শিবের কাছে যাবে। তাই সে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে হলের জানালা খুলতে শুরু করে দেয়। এমন সময় তার বান্ধবী এসে তাকে বাধা দেয়, কিন্তু ইন্দু তার কথায় পাত্তা দেয় না। জানালা খুলে বেরিয়ে সোজা চলে যায় সেই পার্কে। শিব জানতো যে ইন্দু তাকে ফলো করতে করতে পার্কে আসবেই, তাই সে আগে থেকেই হর্সকে মেয়ে সাজিয়ে রেখেছিল। ইন্দু আসা মাত্রই তারা দুজন রোম্যান্স করার অভিনয় করতে শুরু করে। সেটা দেখে ইন্দু রেগে আগুন হয়ে যায়। শিব তখন তাকে দেখে বলে, তোমার কষ্ট করে এখানে আসার দরকার ছিল না, তুমি আমাকে ইন্দুর সাথে দেখা করিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ, তুমি এখন যেতে পারো। এই কথা শুনে ইন্দুর রাগ আরো বেড়ে যায়। সে শিবকে বলে, এই মেয়েটা ইন্দু নয়, সে তোমাকে ধোঁকা দিচ্ছে। আর তোমার কি মনে হয় ইন্দু এমন কালো মোটা বাজে দেখতে হবে? সেটা শুনে শিব বলে, কে বলেছে ইন্দু অসুন্দর? আমার চোখ থেকে দেখো, কত মায়াবী চেহারা। সেটা শুনে ইন্দু আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে গিয়ে শিবকে সরিয়ে দিয়ে তার ছদ্মবেশী ফ্রেন্ডকে মারতে শুরু করে। একটা পর্যায়ে হর্সের মাথায় লাগানো নকল চুলগুলো খুলে ইন্দুর হাতে চলে আসে। তখন সে বুঝতে পারে এই সব কিছুই শিবের সাজানো নাটক। তখন শিব সেই সাদা ওড়নাটা বের করে আর সেটা দেখে ইন্দু বুঝতে পারে শিব আগে থেকেই জানতো যে সেই ইন্দু। যাই হোক, শিব তো আগেই ইন্দুর প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে, এবার ইন্দুও তার ভালোবাসা প্রকাশ করে। এরই মাঝে সেখানে ইন্দুর বাবা চলে আসে। ইন্দুকে শিবের সাথে দেখে সে ভীষণ রেগে যায়। সে দ্রুত গিয়ে দুজনকে আলাদা করে দেয়। তখন হঠাৎ ইন্দুর বাবার চেহারার জায়গায় শিবের চোখে মৈত্রার বাবার চেহারা ভেসে ওঠে। তাকে দেখে শিবের ভীষণ রাগ হয়। সে তখন ইন্দুর বাবার গলা চেপে ধরে বলে, ইন্দু শুধু আমার, কেউ তাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। তখন আশেপাশে থাকা লোকগুলো তাকে সামলায়। এরপর ইন্দুর বাবা ইন্দুকে টেনে হেঁচড়ে সেখান থেকে নিয়ে যায়। বাড়ি ফিরে ইন্দু তার বাবাকে বোঝায় যে শিব খারাপ ছেলে নয়, সে ভুলবশত তোমার সাথে খারাপ আচরণ করেছে, কারণ ও ভয় পাচ্ছিল যে তুমি আমাকে ওর থেকে কেড়ে না নিয়ে যাও। ও আমাকে অনেক ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি ওকে। তারপরে যদি তোমার মনে হয় আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকা উচিত না, তাহলে আমি ওর সাথে আর কোনোদিনও যোগাযোগ রাখবো না। এই কথা বলে ইন্দু
কাঁদতে কাঁদতে নিজের রুমের দিকে চলে যায়, কিন্তু তার বাবা একটা কথাও বলে না। কিছুক্ষণ পর শিব তার বাবার কাছে এসে ক্ষমা চায়। সে বলে, আমার মনে হয়েছিল যে আপনি হয়তো ইন্দুকে আমার কাছ থেকে কেড়ে নেবেন, তাই আমি ভয়ে এমন একটা ভুল কাজ করে ফেলেছি। তখন ইন্দুর বাবা বলে, আমার মেয়ে আমার কাছে কখনোই কোনো কিছু চায়নি, আজ সে তোমাকে চেয়েছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি তোমার উপর বিশ্বাস করছি, আমি আমার মেয়ের ইচ্ছা পূরণ করব। এটা শুনে শিব ভীষণ খুশি হয়ে যায়। ঠিক সেই সময় সেখানে রঘু এসে উপস্থিত হয়। সে আড়াল থেকে শিব এবং ইন্দুর বাবার কথাগুলো শুনছিল, তাই অবস্থা বেগতিক দেখে সে সামনে চলে আসে। শিবের সামনে এসে রঘু তার অনেক তারিফ করে। তখন শিব তাকে দেখে লজ্জায় পড়ে যায় আর বলে, আমি জানতাম না আপনি ইন্দুর আত্মীয়, আমি মজা করে আপনাকে ওই কথাগুলো বলেছিলাম, আমাকে মাফ করে দেবেন প্লিজ। রঘু তখন শিবের হাত থেকে ইন্দুর ওড়নাটা নিয়ে গিয়ে ইন্দুর বাবার গলা পেঁচিয়ে ধরে। শিব তখন তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। রঘুর লোকেরা তাকে আটকে রাখে। একটা পর্যায়ে ইন্দুর বাবার দম বন্ধ হয়ে মারা যায়। তখন রঘু তার লাশটা শিবের দিকে ঠেলে ফেলে দেয়, আর তার লোকেরা তখন চিৎকার করে ইন্দুকে ডাকে। ইন্দু এসে ওই পরিস্থিতি দেখে মনে করে যে তার বাবা তাদের বিয়েতে রাজি না হওয়ায় শিব তাকে মেরে ফেলেছে। শিব তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল হচ্ছে, কিন্তু ইন্দু কোনো কথাই শোনে না। এরপর শিব যখন তাকে সত্যিটা বলার চেষ্টা করে, তখন রঘু ইন্দুকে নিয়ে হেলিকপ্টারে উঠিয়ে দেয় উদয়গড়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর সে শিবের কাছে এসে বলে, ইন্দু শুধুই আমার। সেটা শুনে শিব রাগের মাথায় তাকে মারতে শুরু করে। তখন হঠাৎ রঘু লক্ষ্য করে যে আশেপাশে থাকা পাখিগুলো হঠাৎ এলোমেলো উঠতে শুরু করেছে, আর সূর্যটাও কালচে পড়ে যাচ্ছে। তখন তার আগোরার কথা মনে পড়ে। সে বুঝতে পারে যে শিবই হচ্ছে কালভৈরব। যাই হোক, রঘু ইন্দুকে নিয়ে উদয়গড়ের উদ্দেশ্যে রওনা হয়। তবুও শিব হার মানে না। সে একটা উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে হেলিকপ্টারের স্ট্যান্ড ধরে বসে। এরপর সেটা বেয়ে উপরে উঠে সে ইন্দুকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা তাদের বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিল, তাহলে সে কেন তার বাবাকে মারতে যাবে। কিন্তু ইন্দু তখনও তার কোনো কথা শোনে না। ঘটনাক্রমে তখন ইন্দুর হাতের সাথে শিবের টাচ লাগে, আর তৎক্ষণাৎ ইলেকট্রিক শকের কারণে শিব নিচে পড়ে যায়। তখন তার পূর্বজন্মের সব কথা মনে পড়ে যায়। এরপর আমাদের 400 বছরের আগের ঘটনা দেখানো হয়। রাজজ্যোতিষী গণনা করে মহারাজকে জানায় যে রাজকুমারী মৈত্রা এবং তাদের রাজ্যে বিপদ আসতে চলেছে। সেটা শুনে মন্ত্রী বলে, রাজজ্যোতিষী ঠিকই বলেছেন, আমরা খবর পেয়েছি শের খান 1 লাখ সৈন্যসহ আমাদের রাজ্যে আক্রমণ করার প্ল্যান করছে। এদিকে শের খান তার সেনাপতিকে নির্দেশ দেয় উদয়গড়ের উপর আক্রমণ করার জন্য। তখন তার মন্ত্রী তাকে কালভৈরবের ব্যাপারে জানায়, যে দৃশ্যটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। তবে শের খান তার কথায় গুরুত্ব দেয় না। তখন মন্ত্রী বলে, কালভৈরবের গোষ্ঠীর লোকেরা যুগ যুগ ধরে উদয়গড়ের সুরক্ষা দিয়ে আসছে, আর তাদের গোষ্ঠীর লোকেরা 30 বছরের বেশি বাঁচে না, কারণ তারা মৃত্যুকে ভয় না পেয়ে যুদ্ধ করে। তখন শের খান রেগে গিয়ে বলে, আমি নতুন ইতিহাস লিখব, ওই কালভৈরবকে আমার সৈন্যরাই শেষ করবে। এদিকে আমরা রাজকুমারী মৈত্রাকে দেখতে পাই, যে কিনা ভৈরবের সাথে খুনসুরি করছিল। মৈত্রা এবং ভৈরব যে দুজন দুজনকে পছন্দ করে, এটা মহলের সবাই জানত। এরই মাঝে সেখানে সেনাপতি রণদেব এসে উপস্থিত হয়। তাকে দেখা মাত্রই মৈত্রার মুখ কালো হয়ে যায়, কারণ সে রণদেবকে পছন্দ করত না। সেখানে রণদেব তাকে বলে, আপনার কোনো প্রয়োজন হলে আমি আপনাকে সাহায্য করব, তার জন্য এই গোলামের প্রয়োজন নেই। এরই মাঝে রাজা এসে ভৈরবকে জানায় যে শের খান তাদের রাজ্যে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, আর তাকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। ভৈরবের প্রতি রাজার এতটা কনফিডেন্স রণদেব মেনে নিতে পারে না। সেই রাতে রণদেব নেশার ঘরে মৈত্রার রুমে ঢোকে। মৈত্রার দাসীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন রণদেব বলে, রাজকুমারীর ঘরে ঢুকতে আমার কোনো অনুমতির প্রয়োজন নেই, কারণ আমি তার হবু স্বামী। মূলত রাজা একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিল, যেটাতে জিতলে সেই ব্যক্তি মৈত্রাকে বিয়ে করতে পারবে। সেখানে প্রতিযোগী ছিল দুজন, রণদেব এবং ভৈরব। তবে প্রতিযোগিতা নামার আগেই রণদেব ধরে নিয়েছিল যে সেই জয়লাভ করবে। যাই হোক, সে রাজকুমারীর কাছে গিয়ে খুব বাজে বাজে কথা বলতে শুরু করে। সেই মুহূর্তে ভৈরব সেখানে চলে আসে। তাকে দেখে রণদেব রেগে গিয়ে বলে, আমি যেটা চাই সেটা হাসিল করেই ছাড়ি, আর প্রতিযোগিতার দিনই হবে তোমার শেষ দিন। তবে ভৈরব তার কথায় পাত্তা না দিয়ে তাকে সসম্মানে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। পরদিন প্রতিযোগিতার মাঠে সব প্রজারা একত্রিত হয়। সেখানে সবাই ধরেই নিয়েছিল যে ভৈরব জিতবে। সেটা রণদেব সহ্য করতে পারে না, তাই সে রাজার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি মারা যাওয়ার পর এই রাজসিংহাসনে কে বসবে? তখন রাজা বলে, অবশ্যই আমার মেয়ে মৈত্রা বসবে। সেটা শুনেই রণদেব মৈত্রার গায়ের ওড়নাটা টেনে খুলে ফেলে। মৈত্রা তখন লজ্জায় চোখ বন্ধ করে দেয়। সেটা দেখে ভৈরব তৎক্ষণাৎ তার গলায় তলোয়ার ধরে। সেই সাথে রাজাও ভীষণ রেগে যায়। তখন রণদেব রাজাকে বলে, যে মেয়েটা নিজের সম্মানই রক্ষা করতে পারে না, সে রাজ্য কিভাবে রক্ষা করবে?
তাই এই প্রতিযোগিতা এমন হওয়া উচিত যেখানে রাজ্যের রাজা নির্বাচন করা যেতে পারে, শুধুমাত্র মৈত্রের স্বামী নয়। রাজার তখন বলার কিছুই থাকে না। এরপর সে মৈত্রার ওড়নাটা একটা বল্লমে পেঁচিয়ে ঘোড়ার গাড়িতে গেঁথে দেয়। তখন ঘোড়াগুলো চালক ছাড়াই পাগলের মতো দৌড়াতে শুরু করে। আর রণদেব বলে, যে রাজকুমারের কন্যা নিয়ে আসতে পারবে সেই হবে এই রাজ্যের রাজা। রাজা তখনও কোনো জবাব দেয় না। তবে আমারও একটা শর্ত আছে, যে হেরে যাবে তাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, কারণ সে জানতো যে ভৈরবের সাহসিকতার সামনে কেউ টিকতে পারবে না। এরপর প্রতিযোগিতা শুরু হয়, আর তারা দুজন নিজেদের ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। রাজাও জানতো যে এই প্রতিযোগিতায় ভৈরবই জিতবে, কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভয়ের কারণ। তবে সে কেন ভয় পাচ্ছে সেটা একটু পরেই জানতে পারবেন। এদিকে প্রতিযোগিতা চলাকালীন সময়ে রণদেবের লোকেরা ভৈরবের উপর অ্যাটাক করতে থাকে, আর সেই সুযোগে রণদেব অনেকটা এগিয়ে যায়। কিন্তু তবুও সে ভৈরবের আগে ওড়না পর্যন্ত পৌঁছাতে পারে না। ভৈরব যখনই ওড়নাটা ধরার জন্য ওই ঘোড়ার গাড়িতে উঠে পড়ে, তখন সেখানে রণদেবও চলে যায়। তাদের দুজনের মধ্যে বেশ মারামারি হয়, তবে ওড়নাটা ভৈরবই নিয়ে নেয়। এরই মাঝে রণদেবের একজন লোক হঠাৎ চোরাবালির মধ্যে পড়ে যায়। ভৈরব তখন তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে ঘোড়ার গাড়িটাও চোরাবালির মধ্যে ঢুকতে শুরু করে। ভৈরব তখন ঘোড়াগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল। এরই মাঝে রণদেব গিয়ে তার হাতের ওড়নাটা টেনে ধরে বলে, ওড়না বাঁচাতে চাইলে ঘোড়াগুলো মারা যাবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি ঘোড়া বাঁচাবে নাকি নিজের ভালোবাসা। ভৈরবের কাছে একটা প্রাণীর প্রাণ বাঁচানোটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই সে ওড়নাটা ছেড়ে দেয়। তবে ঘোড়াগুলোকে বাঁচানোর সাথে সাথেই রণদেব ভৈরবকে ধাক্কা দিয়ে চোরাবালির ভিতর ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় সেখানে ভৈরবের পোষা ঘোড়াটা গিয়ে তার মালিককে বাঁচিয়ে নেয়। এরপর সে তার ঘোড়াটা নিয়ে রণদেবকে টেক্কা দিতে চলে যায়। তার মতো তার ঘোড়াটা অনেক স্পেশাল, তার তেজ আর গতির সাথে অন্য কোনো ঘোড়ার তুলনা চলে না। তাই রণদেব প্রাসাদে ফেরার আগেই ভৈরব তাকে ধরে ফেলে, কিন্তু তখনও রণদেবের হাতেই ওড়নাটা ছিল। কিন্তু অবশেষে ভৈরব তার অসাধারণ কৌশলের মাধ্যমে রণদেবের হাত থেকে ওড়নাটা নিয়ে নেয়, আর তাকে টেনে হিচড়ে প্রাসাদ পর্যন্ত নিয়ে আসে। ভৈরবকে জিততে দেখে সবাই উল্লাসে মেতে ওঠে। এরপর রাজকুমারীর আদেশে রণদেবকে রাজ্য ছেড়ে চলে যেতে হয়। সবাই এটা ভেবে খুশি ছিল যে এবার ভৈরব এবং মৈত্রার বিয়ে হবে, কিন্তু রাজা বিষয়টাতে খুশি হতে পারে না। সে খুব ভালো করেই জানতো যে ভৈরবের সাথে মৈত্রার বিয়ে হলে মৈত্রাকে কিছুদিনের মধ্যেই বিধবা হতে হবে, কারণ ভৈরবের গোষ্ঠীর লোকদের কেউই 30 বছরের বেশি বাঁচে না। তাই ভৈরব যখন রাজার কাছে মৈত্রার ওড়নাটা নিয়ে আসে, তখন রাজা তাকে অনুরোধ করে যে সে যেন রাজার মুখের দিকে তাকিয়ে মৈত্রাকে ভুলে যায়। রাজা এত করুণভাবে অনুরোধ করে যে ভৈরব তার অনুরোধ ফেলতে পারে না। এরপর সে মৈত্রাকে ওড়নাটা দিয়ে ঘোষণা দেয় যে সে শুধুমাত্র রাজকুমারীর সম্মান বাঁচানোর জন্য প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তাকে বিয়ে করার জন্য নয়। সেটা শুনে মৈত্রার মন ভেঙে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে ভৈরব এমন কেন করছে। এরপর ভৈরব সেখান থেকে চলে যায়। পরদিন রাজা ভৈরবকে ডেকে একটা বিশেষ পূজার জন্য প্রস্তুতি নিতে বলে। রাজজ্যোতিষীর ধারণা মতে ওই পূজা করলে তাদের রাজ্যের সব বিপদ আপদ কেটে যাবে। তাই ভৈরব মৈত্রাকে নিয়ে পূজার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে ভৈরব একটা বারের জন্য মৈত্রার দিকে তাকায় না। সেটা দেখে মৈত্রা পায়। গন্তব্যে পৌঁছানোর পর ভৈরবকে জোরে জোরে ঢোল বাজাতে বলা হয়, আর মৈত্রাকে পূজা করতে বলা হয়। ভৈরব তখন চুপচাপ ঢোল বাজাতে চলে যায়। তখন হঠাৎ মৈত্রা ভৈরবকে বলে ওঠে, তুমি কি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি পূজা করব না। কিন্তু ভৈরব তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঢোল বাজাতে শুরু করে। সেটা দেখে মৈত্রা হতবাক হয়ে যায়। পূজাটা মূলত একটা পাহাড়ের চূড়ায় থাকা শিব মন্দিরে হচ্ছিল। মৈত্রা সেখানে থাকা একটা পাথরের উপর রং ছড়িয়ে ছবি আঁকতে শুরু করে। ছবি আঁকা শেষে সে ভৈরবের কাছে থাকা চাকুটা দিয়ে নিজের হাত কেটে সেই রক্ত ওই ছবিটার উপর লাগিয়ে দেয়। এরপর সে ভৈরবকে বলে, রাজাকে দেওয়া ওয়াদার জন্য নিজের ভালোবাসাটাকে বলি দিতে পারলে সবাই তোমাকে বাহবা দিলেও আমি তোমাকে ছাড়তে পারবো না। তার কথাগুলো শুনে ভৈরব সহ সেখানে থাকা সবাই ভীষণ কষ্ট পায়। এরপর ভৈরব মৈত্রাকে সামলানোর জন্য এগিয়ে যেতে শুরু করে। ঠিক সেই সময় একটা আগুনের গোলক দেখে সবাই থমকে যায়। এরপর ভৈরবের এক সৈন্য এসে তাকে জানায় রণদেব শেরখানের সাথে হাত মিলিয়ে উদয়গড়ের উপর হামলা করে দিয়েছে। এদিকে শেরখানের একদল সৈন্য প্রাসাদে গিয়ে হামলা করে, আর বাকি সৈন্যরা সেই পূজার জায়গায় গিয়ে মৈত্রাদের উপর অ্যাটাক করে, যেখানে একে একে উদয়গড়ের সৈন্যরা মারা যেতে শুরু করে। সেই সাথে রাজজ্যোতিষীও মারা যায়। এরপর সেখানে শেরখান এবং রণদেব এসে উপস্থিত হয়। রণদেব বলে, এই রাজ্য এখন আমাদের, আর সেই সাথে মৈত্রাও। এরপর শেরখান বলে, আমি আমার সেনাপতিকে ওয়াদা করেছি যে আমি তোমার মৃত্যু দেখব। তখন ভৈরব বলে, তুমি যদি রণদেবকে আমার হাতে তুলে দাও তাহলে আমি তোমার আর তোমার সেনাপতির জীবন ভিক্ষা দেব। সেটা শুনে শেরখান ভীষণ ক্ষেপে যায়। এসব নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। একটা পর্যায়ে ভৈরব বলে, আমাকে
পরীক্ষা করতে চাইলে একসাথেই 100 জনকে পাঠাও। এই কথা শুনে শেরখান সত্যি তার 100 জন সৈনিককে ভৈরবের সাথে লড়াই করতে পাঠিয়ে দেয়। ভৈরব এক এক করে তাদের সবাইকে মারতে থাকে আর শেরখান গুনতে থাকে। এই দৃশ্যটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। লড়াই করতে করতে একটা সময় শত্রুদের আঘাতে ভৈরবের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, তবুও সে থেমে যায় না। ভৈরবের এমন অদম্য সাহস দেখে শেরখান অবাক হতে বাধ্য হয়। একটা পর্যায়ে ভৈরব সত্যি 100 জনকে মেরে ফেলে। সেটা দেখে শেরখান খুশি হয়ে ভৈরবের সামনে আত্মসমর্পণ করে আর তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়। কিন্তু ভৈরব তার হাতটা ধরার আগেই রণদেব এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর শেরখানকে বলে, তুমি তো মৈত্রাকে আমার হাতে তুলে দেওয়ার ওয়াদা করেছিলে, সেই ওয়াদা ভুলে গেছ? সেটা শুনে শেরখান ভীষণ অসহায় হয়ে পড়ে। তবে সে নিজে থেকে ভৈরবের উপর অ্যাটাক করে না। তখন রণদেব গিয়ে ভৈরবের সাথে লড়াই করতে শুরু করে দেয়। একটা পর্যায়ে ভৈরব রণদেবকে তলোয়ার দিয়ে আঘাত করে। তখন রণদেব ভৈরবকে না মেরে মৈত্রের উপর অ্যাটাক করে, কারণ তার উদ্দেশ্য ছিল যে মৈত্রা যদি তার না হয় তাহলে সে তাকে অন্য কারো হতে দেবে না। তখন ভৈরব রণদেবের উপর অ্যাটাক করে তাকে পুরোপুরি মেরে ফেলে। এরপর সে মৈত্রার দিকে এগিয়ে যায়। তখন তার দিকে হাত বাড়িয়ে শেষবারের মতো তার ভালোবাসা প্রকাশ করে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মিলন হয় না। তারা দুই পাহাড় থেকে পড়ে মারা যায়। এসব কথা শিবের মনে পড়ে যায়। সৌভাগ্যবশত হেলিকপ্টার থেকে সে পানির ভেতর গিয়ে পড়ে, তাতে তার প্রাণ বেঁচে যায়। এরপর সে একটা ছোট্ট নালার মধ্যে দিয়ে অন্য একটা জায়গায় এসে পৌঁছায়। সেখানে সালমান নামের এক জেলের জালে সে আটকা পড়ে। তখন সালমান তাকে নৌকার উপর উঠিয়ে আনে। মজার বিষয় হলো, সালমানকে দেখতে হুবহু শের খানের মতো ছিল, অর্থাৎ তারও পুনর্জন্ম হয়েছে। সালমান অজ্ঞান অবস্থায় শিবকে নিয়ে তার বাড়িতে চলে যায়। শিবের জ্ঞান ফিরলে সে সবকিছু সালমানকে খুলে বলে। তখন সালমান উদয়গড় যাওয়ার জন্য শিবকে তার নিজের বাইকের চাবিটা দিয়ে দেয়। সেটা নিয়ে শিব উদয়গড়ের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ইন্দু তো ধরে নিয়েছিল যে শিব বেঁচে নেই, কারণ এত উপর থেকে পড়ার পর কোনো মানুষেরই বেঁচে থাকার কথা না। এরই মাঝে শিব সেখানে এসে উপস্থিত হয়, তবে তাদের সামনে যায় না। কিন্তু ইন্দু তার উপস্থিতি বুঝতে পারে, তবে সে তখনও শিবকে তার বাবার খুনি মনে করে। তাই সে শিবকে খোঁজার বদলে মহলের ভেতরে চলে যায়। রঘু তখন বুঝতে পারে যে শিব আসলেই সেখানে পৌঁছে গেছে। তাই সে লুকিয়ে শিবের ওপর অ্যাটাক করতে যায়, কিন্তু পারে না। তখন শিব বলে, তুমি আগেও আমাকে মারতে পারোনি আর এবারেও পারবে না সেনাপতি রণদেব। শিবের মুখে রণদেব নামটা শুনে রঘু বুঝে যায় যে শিবের অতীতের সব কথা মনে পড়ে গেছে। এখন শুধু ইন্দুর মনে পড়া বাকি। এমন সময় সেখানে অনেকগুলো সন্ন্যাসী চলে আসে আর শিব তাদের মাঝে গায়েব হয়ে যায়। সেই রাতে শিব হঠাৎ সালমানকে সেখানে দেখতে পায়। সালমান তাকে সাহায্য করার জন্য এসেছিল, তাই তারা দুজন লুকিয়ে লুকিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। এমন সময় আকাশে 8 গ্রহের মিলন শুরু হয়, যেটা 400 বছরে একবার দেখা যায়। তখন সেই আগুরা এসে রঘুকে জানায় যে ইন্দুকে পাওয়ার এটাই সঠিক সময়। গ্রহগুলোর মিলন চলাকালীন যদি ইন্দুর অতীতের কথা মনে না পড়ে, তাহলে কোনোদিনও আর সে অতীতের কথা মনে করতে পারবে না। তাই আগুরা রঘুকে ইন্দুর কাছ থেকে শিবকে দূরে রাখতে বলে। সেটা শুনেই শিব ইন্দুর কাছে চলে যায়, কিন্তু ইন্দু তার সাথে কথা বলতে রাজি হয় না। শিব তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইন্দু উল্টো তাকে অপমান করতে শুরু করে। এদিকে শিবের হাতে সময়ও বেশি ছিল না, তাই সে ইন্দুকে ভয় দেখিয়ে সাথে করে নিয়ে যেতে শুরু করে। যাওয়ার পথে রঘুর লোকেরা তাদের উপর অ্যাটাক করে। শিব তখন তাদের সাথে লড়াই করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। এরই মাঝে আগুরা তার সামনে চলে আসে আর তাকে বুলিয়ে বালিয়ে রঘুর সামনে নিয়ে গিয়ে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে দেয়। তবে অজ্ঞান হওয়ার আগেই শিব আগুরাকে মেরে ফেলে। এরপর রঘু শিবের ওপর অ্যাটাক করতে যায়। সেই সময় সালমান সেখানে পৌঁছে শিবকে বাঁচিয়ে নেয়। এরপর শিবরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে রঘু তাদের উপর অ্যাটাক করার জন্য প্রস্তুত ছিল। তাই সালমান বলে, আমি আগে ওর সামনে গেলে ও আমার উপর অ্যাটাক করবে, আর তোমরা সেই সুযোগে পালিয়ে যেও। কিন্তু শিব এতে রাজি হয় না, কারণ সে একবার তার বন্ধুকে হারিয়েছে, আবারও হারাতে চায় না। তখন সে ইন্দুকে অজ্ঞান অবস্থায় রঘুর সামনে ফেলে দেয়। রঘু ইন্দুকে বাঁচাতে গিয়ে দেখে সেটা ইন্দু নয়, আগুরার লাশ। আসলে ইন্দু এবং আগুরার পোশাক একই হওয়াতে শিব এই বুদ্ধিটা কাজে লাগায়। এরপর সালমান রঘুর লোকদের আটকাতে থাকে, আর সেই সুযোগে শিব ইন্দুকে নিয়ে পাহাড়ের চূড়ায় সেই মন্দিরে চলে যায়। তাকে ফলো করতে করতে রঘু সেখানে পৌঁছায়। এমন সময় সে মন্দিরে যাওয়ার ছোট ব্রিজের মতো রাস্তাটা ভেঙে যায়, যার কারণে রঘুরা শিবদের কাছে পৌঁছাতে পারে না। এরপর শিব সেখানকার প্রত্যেকটা জিনিস দেখিয়ে ইন্দুকে অতীতের সব কথা মনে করানোর চেষ্টা করে, কিন্তু ইন্দুর কোনো কিছুই মনে পড়ে না। তার মনে হয় যে শিব হয়তো তার ভালোবাসা পাওয়ার জন্য তাকে মিথ্যা গল্প শোনাচ্ছে। তখন শিব সেখানে থাকা ঢোলটা বাজাতে শুরু করে। এমন সময় রঘু হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছে যায়। সে ইন্দুকে তার সাথে যেতে বলে।
আর ইন্দুও তার সাথে যেতে রাজি হয়ে যায়। সেটা দেখে শিব আরও জোরে জোরে ঢোল বাজাতে শুরু করে। সেই শব্দে কাঁপতে কাঁপতে ওই পাহাড়ের পাথরগুলোর উপর জমে থাকা মাটি ঝরতে শুরু করে। ইন্দুর আকাশে এই ছবিটা বেরিয়ে আসে। সেটা দেখে ইন্দুর অতীতের সব কথা মনে পড়ে যায়। এমন অবস্থা দেখে রঘু নেমে এসে শিবের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু শিবের সাথে সে পেরে ওঠে না। তখন তার বন্ধু হেলিকপ্টার নিয়ে শিবের উপর অ্যাটাক করার চেষ্টা করে। সেই সময় সালমান সেখানে তার গাড়ি নিয়ে পৌঁছে যায়, আর তার গাড়িটা হেলিকপ্টারের সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তখন রঘু বুঝতে পারে যে এখান থেকে তার বাঁচার আর কোনো উপায় নেই। তাই সে ইন্দুকে ওই পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায়, যাতে সে অন্য কারো হতে না পারে। সেটা দেখে শিব তাকে পেছন থেকে চাকু দিয়ে আঘাত করে। তখন ইন্দুকে ফেলার বদলে রঘু নিজেই পাহাড় থেকে পড়ে মারা যায়। এরপর তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু রাস্তা ভাঙা থাকার কারণে তারা বেরোতে পারছিল না। সালমান রাস্তার এক পাশে ছিল আর শিবরা অন্য পাশে। তাই শিব সালমানকে গাড়ির ব্যবস্থা করতে বলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তখন সালমান বলে, আমি তোমার থেকে অনেক বড়, অর্ডার দেবে না, সম্মান দিয়ে কথা বলো। কিন্তু শিব তার কথায় কোনো পাত্তা দেয় না। এসব নিয়ে খুনসুটি করতে করতেই গল্পটা শেষ হয়ে যায়। অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন, তার পরিণতি কখনোই ভালো হয় না। আজকের গল্পে এই বিষয়টা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার কাছে তো গল্পটা খুব ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর বাই দ্য ওয়ে, এই মুভিটা কি আগে আপনারা কখনো দেখেছেন? আমার তো মনে হয় দেখেছেন। যাই হোক গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। কেমন লাগলো আজকের এই মুভির এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।